প্রেশার না নিয়ে খুব দ্রুত মনে রাখতে পারবেন। হাই গাইস, জেএসবি অনলাইন ক্লাসরুমে আপনাদের স্বাগতম। জাপান থেকে আমি বাবুল, আপনাদের জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা জাপানি ভাষার বর্ণমালা নিয়ে আলোচনা করব। জাপানি ভাষায় দুই প্রকারের বর্ণ রয়েছে, একটা হচ্ছে হিরাগানা আর একটা হচ্ছে কাতাকানা। আজকে আমরা হিরাগানা নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে হিরাগানা এবং কাতাকানা দুই প্রকার বর্ণ কেন? হিরাগানা বর্ণটা হচ্ছে ওরা নিজেদের ভাষা, জাপানিজদের নিজেদের ভাষা লেখার জন্য যে বর্ণটা ব্যবহার করে সেই বর্ণটা হচ্ছে ওরা হিরাগানা। আর কাতাকানাটা হচ্ছে আপনার বিদেশি শব্দ জাপানি ভাষায় এসে যুক্ত হয়ে এখন জাপানিজরা ওইটাকে পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করতেছে। সেই সমস্ত শব্দগুলোকে লেখার জন্য ওরা কাতাকানা ব্যবহার করে। হিরাগানা কাতাকানা আলাদা আলাদাভাবে ব্যবহার করার মূল অর্থ হচ্ছে ওরা বুঝতে পারে যে কোনটা বিদেশি শব্দ আর কোনটা ওদের নিজস্ব শব্দ। জাস্ট এই কারণেই সম্ভবত ওরা হিরাগানা এবং কাতাকানা দুইটা বর্ণ লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর একটা সাংস্কৃতিক চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে কাঞ্জি। কাঞ্জিটা অ্যাকচুয়ালি বর্ণ না, কিন্তু কিছু কিছু শব্দকে কিছু কিছু দাগ দিয়ে প্রকাশ করা হয়। সেই শব্দগুলোকে যে সমস্ত দাগ দিয়ে, বিভিন্ন রকমের দাগ দিয়ে প্রকাশ করা হয়, সেই দাগগুলোকে বলা হয়ে থাকে কাঞ্জি। তো আজকে কাঞ্জি আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব হিরাগানা। পরবর্তীতে কাতাকানা কিংবা কাঞ্জি আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা হিরাগানায় চলে যাই। জাপানিজ বর্ণমালাগুলো বাংলা ভাষার সাথে, উচ্চারণের ক্ষেত্রে বাংলা ভাষার সাথে যথেষ্ট মিল রয়েছে। এই কারণে মনে রাখাটা খুবই সহজ। আমি কোরিয়ান ভাষা শিখেছিলাম। কোরিয়ান ভাষা বর্ণগুলো মনে রাখতে হলে আপনার গিয়ক, সিয়ত, নিয়ত, রিউল, বিউল এরকম অনেক কথা আছে যেগুলো মনে রাখতে হয়। তো এখানের যে বর্ণমালাগুলো, উচ্চারণগুলো, সেই উচ্চারণগুলো হচ্ছে আমরা যে বর্ণমালা পড়ে আসছি বাংলাদেশে, বাংলায়, সেই বর্ণমালার সাথে অনেকটাই মিলে যায়। চলুন তাহলে সহজে আমরা দেখে নিই হিরাগানা। তো এখানে আমি একটা লাইন উল্লেখ করেছি যে আকাশ তানহা মাইয়ারা অনে পড়ে। অ্যাকচুয়ালি এইটা দিয়ে আমি মনে রাখবো লাইনগুলো, হিরাগানার লাইনগুলো। সেই লাইনগুলোর প্রথম অক্ষর আমি এখানে লিখে রেখেছি। তবে এই ব্র্যাকেটের মধ্যে এইটুকু দরকার নেই, এইটুকু জাস্ট বাড়তি লেখার জন্য, বাক্যটা পূর্ণ করার জন্য আমি লিখেছি। বর্ণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এবং গা, যা, দাবা এইটা দিয়েও কয়েকটা বর্ণ বানানো হয়েছে। এখানে যে যতগুলো বর্ণ রয়েছে সেই বর্ণ থেকে বর্ণকে আপনার রূপান্তর করে গ, জ কিংবা দ কিংবা ব এইটা পরিণত করা হয়েছে। তো সেটা আমরা পরবর্তীতে বা আলোচনার ভিতরে আলোচনা করে যাব। চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। আ দিয়ে আ এর যে বর্ণমালার লাইনটা, সেই লাইনটাকে প্রকাশ করেছি। এবার আসুন, আ হলো প্রথমে হলো আ, তারপরে হচ্ছে ই, তারপরে হলো উ, তারপরে হচ্ছে ই, তারপরে হলো ও। এই পাঁচটা, প্রতিটা অক্ষর দিয়েই পাঁচটা বর্ণমালা করে মোট হলো 46টা বর্ণমালা রয়েছে হিরাগানায়। চলুন তাহলে আটা কিভাবে লিখবো। আমি আটা লেখার সময় প্রথমে এদিক টান দিব, তারপরে এদিক টান দিব, পরবর্তীতে এখান থেকে এসে এভাবে দিয়ে দেব, হয়ে গেল, এটা হয়ে গেল আ। এখন কথা হলো, জাপানিজরা তাদের বর্ণমালা লেখার জন্য একটা নিয়ম ফলো করেন। সেই নিয়মটা হলো, এখানে যে দাগ আমি 1, 2, 3টা দাগ দিয়েছি, 3টা দাগের মধ্যে কোনটা আগে কোনটা পরে এইটা ওরা খুব ভালোভাবে একটু মেনটেন করে। আর এটা মেনটেন করার অর্থ হচ্ছে সহজে মনে রাখা যায় কিংবা লিখতেও সুবিধা হয়, তাড়াতাড়ি লেখা যায়। এই কারণে আমাদের বাংলা বর্ণমালায় এগুলো আছে, কিন্তু আমরা কখনো ফলো করি না বা আমাদের কখনো শেখানো হয় না। কারণটা হচ্ছে আমরা একজনে যেমন গ লেখার সময় একজনে এভাবে গ লেখি, আবার কেউ এভাবে লেখি, আবার কেউ এভাবে দিয়ে এভাবে লেখি, তাই না? এখন কথা হচ্ছে, এই লেখাটার মধ্যেও সৌন্দর্যের একটা ব্যাপার আছে, কিংবা এই লেখাটা কোন জায়গা থেকে শুরু করলে লেখাটা সুন্দর হবে কিংবা লেখাটা দ্রুত লেখা যাবে, সেই বিষয়গুলোও কিন্তু
আছে যারা সুন্দর হাতের লেখার কোর্স করায়, তাদের কাছ থেকে অবশ্যই সেটা জানা যায়, কিংবা তারা খুব ভালোভাবে জানে। যাই হোক, সেই বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আ লিখতে হলে প্রথম দাগটা হলো এইটা 1 নাম্বার, 2 নাম্বার দাগ হলো এইটা, 3 নাম্বার দাগ হলো এইটা। এটাকে ওরা বলে থাকে স্টক অর্ডার। কিন্তু আমার কথা হচ্ছে যে এই স্টক অর্ডার মনে রেখে লেখার কোনো দরকার নাই, আপনার বর্ণটা লেখা হলেই হলো। কারণটা হচ্ছে এই যে স্টক অর্ডার মনে রাখতে গিয়ে আপনি বড় ধরনের একটা প্রেশারে পড়ে যাবেন যে বর্ণটা আমার ঠিকমতো হচ্ছে কিনা, স্টক অর্ডার আমার ঠিকমতো হচ্ছে কিনা। এখন কথা হচ্ছে এগুলো কেন জানার প্রয়োজন নেই। কারণটা হলো আপনার এই স্টক অর্ডার কোনো পরীক্ষায় আসবে না, কেউ আপনাকে বলবে না যে কোন অক্ষরের স্টক অর্ডার কেমন বা কোন জায়গা থেকে শুরু হয়। জাপানে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়তে আসবেন, আসার পরে কোনো শিক্ষক আপনার হাতের লেখার দিক তাকিয়ে থাকবে না যে আপনি আটা কিভাবে লিখলেন, ইটা কিভাবে লিখলেন, কিংবা কোন বর্ণটার দাগ আগে পরে দিলেন। এগুলো ডাজ নট ম্যাটার। আপনার কথা হচ্ছে বর্ণটা হলেই হলো। সহজভাবে, প্রেশার নেওয়ার দরকার নাই, সহজভাবে চিন্তা করেন, সহজভাবে লেখার চেষ্টা করেন, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রেশার না নিয়ে খুব দ্রুত মনে রাখতে পারবেন। তো এটা হলো আ। এবার আসুন ই। ইটা হচ্ছে প্রথমে ওরা এভাবে দেয়, তারপরে এভাবে দেয়। এটা হয়ে গেল ই। প্রথমে এভাবে দেয়, তারপরে এভাবে দেয়। এটা হলো ই। এভাবে দিয়ে এভাবে, এটা হলো ই। তারপরে উ। প্রথমে একটা টান দেয়, তারপরে এটা দেয়, উ। এখন আপনি যদি এটা এভাবে দিয়ে পরবর্তীতে এভাবে দেন, তাহলে কেউ কিন্তু দেখতেছে না আপনি কিভাবে লিখছেন, আপনার লেখা তো হয়েছে, তাই না? সুতরাং প্রেশার নেওয়া, স্টক অর্ডার নিয়ে কোনো প্রকার প্রেশার নেবেন না, আপনি আপনার বর্ণটা লিখতে পারলেই হলো, দ্যাটস এনাফ। এবার আসুন এভাবে দিয়ে এই, এভাবে দিয়ে এই। তো এটা হচ্ছে উ। এবার আসি এ। এটা হচ্ছে প্রথমে এভাবে একটা টান দিবেন, তারপরে এখান থেকে সোজা দিবেন, পরে এদিকে আসবেন, এদিকে গিয়ে এদিকে বাঁকাই দিবেন। এটা হয়ে গেল এ। প্রথমে এটা দিবেন, একটু বাঁকা করে দিবেন, তারপরে সোজা দিবেন, দিয়ে এদিকে আসলেন, এদিকে গিয়ে এদিক যাবেন। এটা হয়ে গেল এ। আবার দেখাই, প্রথমে এ টানটা দিবেন, দিয়ে এদিক যাবেন, এদিকে আসবেন, এদিকে আসবেন, এদিকে আসবেন, হয়ে গেল। এখন আমি এখানে কিন্তু বারবার বলতেছিলাম যে এটা আগে মানে এই টানটা দিবেন, বাট এটা আপনি পরে দেন, এটা কোনো সমস্যা নাই। যেমন ধরেন প্রথমে এই 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 এই, তারপরে আপনি এভাবে দিয়ে দিলেন কেউ আপনার দেখতে আসবে না যে আপনি কিভাবে লিখছেন বা না লিখছেন। এবার আসি ও। ওটা হচ্ছে প্রথমে আপনি এই টানটা দিলেন, পরবর্তীতে এইটা দিলেন, তারপর এখান থেকে এসে এদিকে ঘুরাই দিলেন, এই হয়ে গেল ও। প্রথমে আপনি এটা দিলেন, পরবর্তীতে এদিক দিলেন, এদিক দিয়ে ঘুরে আনলেন, তারপর এখানে দিয়ে দিলেন, হয়ে গেল ও। আবার দেখুন, এদিক দিলেন, এদিক দিলেন, এদিক দিয়ে এদিকে আসলেন, হয়ে গেল ও। ও। তো প্রথম আ দিয়ে যে বর্ণগুলো হয়, আ, ই, উ, এ, ও, এই কয়টা মনে রাখলেন, আ, ই, উ, এ, ও। এবার আসি আমরা কা দিয়ে। কা দিয়ে যে বর্ণগুলো রয়েছে, কা, কি। দেখেন একটা বিষয়, এই কটা লেখার জন্য আমাদের কটা সুন্দর সহজ দ্রুত লেখার জন্য কিছু টানের ব্যাপার আছে, মানে এদিক থেকে লেখলে সহজ হয়, এদিক থেকে লেখলে কঠিন হয়। কিন্তু আমরা কি সেগুলো ফলো করি? কখনোই ফলো করি না, আমাদের মতো করে আমরা লিখে যাই। কা, কি, যেমন ধরেন আমি কু লিখলাম, কু এভাবে কু। কে লিখলাম, কেটা এসে আমি হয়তো এভাবে টান দিয়ে এভাবে দিলাম, তারপরে এভাবে দিলাম, তারপর এটা হলো কে। তারপরে কো। কোতে এসে ধরেন অনেকে লেখে না, এভাবেও দেখবেন যে অনেকে লেখে, এটা হলো কো। ওকে, নিয়ে তো আপনার স্টক অর্ডারের কোনো দরকার নেই। আসুন কা। কাটা হচ্ছে আপনার এইভাবে দিয়ে এই, এটা হলো কা। এখন কথা হলো এই কাটা আমি কাতাকানার কায়ের সাথে মিল রয়েছে। কাতাকানার কাটা হচ্ছে এভাবে সোজা দিয়ে এভাবে, তারপর এদিক, এটা হলো কাতাকানার কা। আর হিরাগানার কা হচ্ছে এটা, এবং এখানে একটা টান রয়েছে। এখন কথা হচ্ছে আপনার এই হিরাগানার কায়ের সময় এইটা একটু বাঁকা দিবেন, এটা হলো মূলত ওদের হিরাগানার কায় একটু বাঁকা থাকে। এখন মূল কথা যেটা, আপনি বাঁকা দিলেও কা হবে, আর বাঁকা না দিয়ে এভাবে লিখে এটা দিলেও হিরাগানার কা হবে। সুতরাং এইটা নিয়েও কোনো মাথা ঘামাবেন না, এভাবে দিয়ে দেন আপনি কা, এভাবে দিয়ে দেন কা, এভাবে দিয়ে দেন কা, হবে। জাপানিজরা বুঝবে,
কোনো ব্যাপার না। এবার আসেন কি, কিটা হচ্ছে প্রথমে দুইটা সমান সমান দিবেন, তারপর এদিক দিবেন, পরবর্তীতে এখানে একটা টান দিবেন, হয়ে গেল কি। প্রথমে এদিক দিবেন, তারপরে এদিক দিবেন, তারপরে এদিক দিবেন, হয়ে গেল কি। সোজা দেন আপনি, এদিক দেন, পরে এদিক কি। এখন কথা হলো এই দুইটা দাগ কি সমান দিবেন নাকি বড় ছোট দিবেন? সাধারণত এই উপরের দাগটা একটু ছোট হয়, উপরের দাগটা একটু ছোট হয়, নিচের দাগটা একটু বড় হয়, তারপরে এভাবে দিয়ে এটা হয় কি। এখন কথা হলো লেখার সময় এত কিছু ফলো করার কোনো দরকার নেই, এত ফলো করার সময় আছে? সময় নাই তো। আপনি সমান হোক ব্যাপার না, একটা বড় ছোট হোক কোনো ব্যাপার না, আপনার ক হবে আপনি সবাই বুঝতে পারবে যে এটা আপনি ক লিখছেন। সুতরাং এগুলো নিয়েও মাথা ঘামাবেন না। যারা এগুলো নিয়ে বেশি মাথা ঘামায় দেখবেন ভাষাটাকে খুব কঠিন করে ফেলে। সুতরাং সহজভাবে থিঙ্কিং করব, কঠিনভাবে থিঙ্কিং করব না। আমার কথা হলো শিখতে পারলেই হলো। আমি বর্ণমালার উপর পিএইচডি করব না, বর্ণমালার উপর পিএইচডি করতে জাপানে আসব না। সুতরাং কি দরকার আছে এত কিছু খুঁটিনাটি জানতে গিয়ে মাথার উপরে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। এবার আসুন, এই কটাকে অনেকে এভাবেও লেখে, বইয়ে দেখবেন এভাবে লেখা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই টানটাকে একসাথে দেওয়ার চেষ্টা করে, এই কারণে বইয়ে এভাবে লিখে রাখে। বই বা কম্পিউটার দিয়ে লিখলে, কিবোর্ড দিয়ে লিখলে কিবোর্ডে এভাবে আসে। তো এটা হলো কি। এবার আসুন কুটা হচ্ছে এই, আমরা রিকার পড়ছি না, যেমন কৃষক, এই যে কৃষক, এই যে এই রিটাই, এটাই হলো কু। এখানে রিকারটা দিয়ে দেন, এটা হয়ে যাবে কু। এটা হলো কু, এটা হলো কু, এটা হলো কু। এখন কথা হচ্ছে এটা লেখার সময় সাধারণত এরকম যদি একটা মাঝখানে বরাবর দাগ টানি, উপরে এবং নিচের দিকে সমান হওয়া উচিত, কিন্তু ডাজ নট ম্যাটার, আপনি সমান না হলেও হবে, আপনি যেভাবে দেন এভাবে দিলেই এটা কু হয়ে গেল, এভাবে দিলেই এটা কু হয়ে গেল। হাতের লেখা সবার একই রকম না, এটা মনে রাখবেন, সবার হাতের লেখার ভিন্নতা রয়েছে। সুতরাং হাতের লেখা হলেই হলো, অক্ষর বুঝতে পারলেই হলো। আমরা যেমন বর্গীয় জ লিখি না, এভাবে ছোটোবেলায় লিখতাম এভাবে, একটু বড় হওয়ার পর আর এভাবে, আর একটু বড় হওয়ার পর এটাকে এভাবে, পরবর্তীতে এভাবে, তারপর এভাবে। এর বিষয়টা দেখি, কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই না এভাবে, ফার্স্ট ব্র্যাকেট দিই এভাবে। এই ফার্স্ট ব্র্যাকেট দিতে গিয়ে আপনি প্রথমটা এভাবে, দ্বিতীয়টা এভাবে দেওয়ার পরে পরবর্তী এটা কেটে দেন, হয়ে গেল কে। এটা কেটে দেন, হয়ে গেল কে। এখন কথা হচ্ছে ওরা লেখার সময় একটু সৌন্দর্যতার জন্য ঠিক এভাবে লেখে, এটা হলো কে। ফার্স্ট ব্র্যাকেটের জায়গাটা একটু, মাঝখানটা একটু অত ফাঁকা না রেখে একটু চাপাই দিবেন, এটা হয়ে গেল কে। বুঝতে পারছেন? তো আপনি লিখতে পারলেই হলো, এটা হলো কে। এভাবে লিখলেই হবে, এভাবে লিখতে পারলেই এটা হবে কে, এটা হবে কে, ব্যাপার না। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষেরটা আপনি কেটে দিবেন, এটা হয়ে যাবে কে। এবার আসেন কো। ফার্স্ট ব্র্যাকেটটাকে আপনি কান ধরে যদি উল্টে দেন, ঘুরাই দেন, তাহলে যেটা হবে সেটাই হলো কো। এভাবে দিয়ে এটা হবে কো, এভাবে দিয়ে এভাবে, এটা হবে কো। অ্যাকচুয়ালি ওরা লেখে হয়তো এভাবে, এটা হয় কো, এভাবে দিয়ে একটু বাঁকা দিয়ে এই কো কো। কিন্তু আপনি এভাবে দিলেও হবে, এটা হবে কো, এটা কো, এটা কো, এটা কো। আপনি জাপানে আসার পরে যখন আপনি নিজেই লিখবেন, লিখতে গিয়ে তাড়াতাড়ি করে লিখতে গিয়ে আপনি দেখবেন বলে যে এভাবে অত কিছু দেওয়ার সময় নেই, আপনি এভাবে লিখে কো, দ্রুত লিখতে গিয়ে হয়ে যায় এরকম কো। তো ফার্স্ট ব্র্যাকেটটাকে যখন আপনি উল্টে দিলেন তখন হয়ে যাবে কো। এবার আসুন পরবর্তী আলোচনায় যাই। তারপরেরটা হলো স। এটা অ্যাকচুয়ালি দন্তীয় স, এই স এর উচ্চারণটা অ্যাকচুয়ালি এরকম হয়, সা, শি, সু, সে, স। মাঝখানেরটা শি হবে উচ্চারণের ক্ষেত্রে, আর সবগুলো স এর মতো হবে, সা, শি, সু, সে, স।
এবার আসুন, সাটা হচ্ছে প্রথমে এভাবে একটু সোজা দিবেন, তারপরে এদিক দিয়ে পরে এখানে দিয়ে দেন, এটা হলো সা। এখন এইটা অনেক সময় গুণাকারের মতো, গুণের মতো দেওয়া হয়, তারপরে এভাবে দেওয়া হয়, অক্ষর হবে, বুঝতে পারবে সবাই, কিন্তু লিগ্যালি হচ্ছে এই টার্নটা আপনি সোজা দিবেন, পরবর্তীতে এটা দিবেন, তারপরে এখানে এটা দিবেন, তাহলে এটা হয়ে গেল সা, এটা হবে সা। প্রথমে এটা দিলেন, তারপর এদিক দিয়ে, তারপর এটা হবে সা, এর দিক দিয়ে এদিক দিলেন, তারপরে এটা হবে সা। এবার আসেন সি, সিটা হচ্ছে আমাদের এল, এল এর এইটা হলো সি। আমরা এল ইংরেজি বর্ণমালা এলটাকে আমরা এভাবে লিখি, তো এইটাকে অ্যাকচুয়ালি আপনি লেখার সময় মাঝখানটা একটু বাঁকা দিয়ে দিলেন, তাহলে যেটা হবে, যে বর্ণটা হবে সেই বর্ণটা হলো সি, বর্ণটা হলো সি। তাহলে এভাবে দিয়ে এভাবে দিলেন, এটা হলো সি। এবার আসেন সু, সুটা হচ্ছে প্রথমে সু, ছয় রসুকারে সু, উচ্চারণ যা হয় সু, ওইভাবে বলবেন, এভাবে দিবেন, দিয়ে উপর থেকে এসে এখানে একটা কুণ্ডলী দিয়ে নিচের দিক বাড়াই দিবেন, এটা হলো সু। এদিক দিয়ে এদিক থেকে এসে এখানে বাড়াই দিলেন, এটা হলো সু। একটা বিষয়, স্টকঅর্ডারের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার আমরা যত বর্ণই লিখব, লেখার ক্ষেত্রে যদি টি এর মতো আকার হয়, এরকম টি এর মতো আকার হলে এইটা হলো প্রথমে দিব, তারপরে এটা, সাধারণত এরকম হয়, এই দেখটা প্রথমে তারপর এটা। এটা হলো স্টক অর্ডারের ক্ষেত্রে, স্টক অর্ডার ফলো করলে, আপনি ফলো না করলে সেটা আলাদা বিষয়। সো তাহলে এটা হলো সো। এবার আসুন সে, সেটা হচ্ছে প্রথমে এটা দিবেন, পরবর্তীতে ওরা এটা দেয়, তারপরে এখান থেকে এসে এটা, এটা হলো স্টক অর্ডার অনুযায়ী 1 2, তারপরে এটা 3। দেখেন কত কঠিন, প্রথমে এটা দিলেন, তারপরে আপনি এটা দিবেন, তারপরে এখান থেকে সেটা দিবেন, এটা মনে রাখার তো একটা ঝামেলা না? কি দরকার আছে রে ভাই আপনার এত কিছু মনে রাখার? আপনি এইটাকে এল এর মতো দেন, দিয়ে এখান থেকে এভাবে দিয়ে দেন, এটা হয়ে গেল সে। এল লেখেন, লিখে এখান থেকে এভাবে দেন, এটা হয়ে গেল সে। একটা বিষয়, এই বর্ণটা লেখার ক্ষেত্রে অবশ্যই এই এলটাকে দেওয়ার পরে ভিতরের যে প্লাসটা, এটা একটু ছোট করে দিবেন, একটু ছোট করে দিবেন, এবং এটা একটু নিচের দিকে দিবেন, উপরের দিকে না, বা মাঝখানের, আমারটা একটু মাঝখানের দিকে হয়ে গেছে, আপনারা একটু নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, এরকম নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটা হলো সে। এবার আসুন সো, ছোটা হচ্ছে আপনি প্রথমে সোজা দিবেন, তারপর এদিকে আসবেন, এদিকে যাবেন, এদিকে যাবেন, এটা হলো সো। আমরা এক্স লিখি না, এরকম আপনি দ্রুত লিখতে গেলে এটা লিখলেও আপনার সো হবে, কিন্তু অরিজিনালি হচ্ছে এটা সো, এদিক দিয়ে এদিক দিলেন সো, এটা লেখার চেষ্টা করবেন। ওরা এইটা লিখলে অনেক সময় বোঝে না বা বুঝতে পারে না, তো এটা হলো সো। আমি লিখতাম, এভাবেই লিখতাম, কিন্তু একবার দেখলাম যে টিচার এটা বুঝতে পারে না, তখন থেকে আমি আবার এভাবে লেখার চেষ্টা করি, তাহলে এটা হলো সো। তো আমার কি হয়ে গেল? সা, শি, সু, সে, সো। সা, শি, সু, সে, সো, এভাবে পড়বেন, সা, শি, সু, সে, সো। ওকে, এবার আসুন আমরা তা, তা এখানে হলো চি, তারপরে হবে সু। এখন দেখা যায় এখানে খণ্ডীয়তা দেওয়ার কারণে অনেকে অর্থটাকে, উচ্চারণটাকে ধরতে পারেন না, তাই আমি এখানে এই শটা লিখলাম সু, এটার মতো উচ্চারণ করবেন সু, তারপরে তে, তো। এবার আসুন দেখি, এই সুটার ক্ষেত্রে আমাদের ইংরেজি বর্ণমালা, এর উচ্চ জাপানিজরা এটাকে TSU বলে, সু, TSU, সু। এখন কথা হলো, টি এর পরে এস থাকলে কিন্তু এই টি এর উচ্চারণ হয় না, যেমন সুনামি, সুনামির ক্ষেত্রে এই টি এর উচ্চারণ হয় না, সু থেকে শুরু হয়, তো এই সুটার ক্ষেত্রেও এই টি এর উচ্চারণটা হবে না, শুধু সু থেকে আমরা উচ্চারণ করব। তো চলুন, যখন সেই বর্ণমালাটা লিখব তখন বিস্তারিত বলে দেব। এবার তা, তাটা হচ্ছে প্রথমে আপনি এটা দিলেন, পরবর্তীতে এদিকে, তারপরে এখানে দিয়ে দিলেন, এটা হবে তা। এদিক দিলেন, এদিক দিলেন, এদিক দিলেন, হয়ে গেল তা। এখন কথা হচ্ছে এইগুলো কিভাবে দিবেন, উপরে দিবেন, নিচে দিবেন, ওইটা বিষয়টা হচ্ছে আপনি এটা দেওয়ার পরে উপরে হালকা একটু দিবেন, দেওয়ার পরে এই সমান সমান চিহ্নটা
একটু মাঝ বরাবর দিয়ে দিলেন, এটা হয়ে গেল তা। এবার আসুন চি। চিটা খুবই সহজ, এটা হচ্ছে আমরা 5 লিখি না, 5, এটা হলো চি। আমরা তো 5 লিখি এভাবে দিয়ে এভাবে, তাই না? এখন কথা হলো এই চি লেখার ক্ষেত্রে আপনি এদিকে এদিকে একটু বাড়াই দিলেন, এদিকে একটু বাড়াই দিলেন, এদিকে উপর দিকে একটু দিয়ে দিলেন, হয়ে গেল এটা চি। তাহলে চিটা হচ্ছে এভাবে চি। চিটা হচ্ছে 5, 5কে আপনি উপরে একটু প্লাসের মতো করে দিলেন, এটা হয়ে গেল চি। এবার আসুন সু। সুটা হলো বড়শি, বড়শি দিয়ে যে মাছ ধরে না সেই বড়শির মতো, এখান থেকে সেভাবে হয়ে গেল সু, এখান থেকে সেভাবে হয়ে গেল সু, এখান থেকে সেভাবে হয়ে গেল সু, এটা হলো সু। সু সু সুনামি, সুনামি, এই দেখেন এই সুনামি, TSUNAMU, TSU সুনামি, এটা হলো সুনামি। তো সেক্ষেত্রে আপনার এই টি এর উচ্চারণটা ওরা করে না, সুনামি। এস এর পূর্বে টি থাকলে সেই টি এর উচ্চারণ হয় না সাধারণত। আচ্ছা যাই হোক, এবার আসি তে। তেটা হচ্ছে আপনি এদিক দিয়ে এভাবে দিলেন তে। আমরা একার লিখি না, বাংলা বর্ণমালা একার, সেই একারের মতো হচ্ছে তে, একারের মতো হলো তে, একারের মতো হলো তে। এখন কথা হলো এইটা কত বড় দিবেন কত ছোট দিবেন, দেখার ভালোর জন্য, মানে দেখতে যেভাবে ভালো হয় সেই জন্য আপনি এইটাকে অতটা বড় দিবেন না, মোটামুটি দিয়ে লিখে দিবেন। এটা হলো তে। তো তোটা হচ্ছে এভাবে দিবেন, তারপর এখান থেকে এসে এই, এটা হলো অরিজিনালি তো, এভাবে দিয়ে এইটাকে এভাবে একটু বাঁকাই দিলেন, এটা হলো তো। একটা বিষয় মনে রাখবেন, আমি কিন্তু স্টক অর্ডার ফলো করেই লিখতেছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, এটা 1 এটা 2, কিন্তু স্টক অর্ডার ফলো না করলেও হয়। দেখেন এবার আসি, এইটাকে আপনি যদি এভাবে না লিখে আপনি ওয়াই এর মতো করে লেখেন তাও হবে, আমি এভাবেই লিখি। হ্যাঁ, এটা হলো তো। এখন একটা বিষয়, আমরা প্রথম থেকে আ, কা, স এবং তা এই বর্ণগুলো শিখেছি। এই বর্ণগুলোর মধ্যে এই 3টা বর্ণ দিয়ে ওরা আবার নতুন 3টা বর্ণ তৈরি করে। সেই নতুন 3টা বর্ণ আমি আপনাদের একটু দেখাতে চাই, এটা দেখাতেই হবে, তা না হলে বর্ণে শর্ট পড়ে যাবে। এই কটা গা, গয়ে রূপান্তর করে, এই কটা রূপান্তর করে এই গয়ে। কিভাবে দেখুন, তখন হয় গা, গি। দেখেন আমি গ লেখার ক্ষেত্রে কিছু ভিন্নতা দেখাচ্ছি। এই যে গা, গি, গু, তারপর হচ্ছে গে, তারপর হলো গো। গটা আমি যেভাবে লিখলাম অ্যাকচুয়ালি এক একজনে এক একভাবে লেখে, তাই বলে কি বর্ণ হয় না? অবশ্যই বর্ণ হয়, তো ব্যাপার না। আসুন গাটা হলো আমরা কা লিখছিলাম এভাবে দিয়েই, তাই না? এখানে ছিল তখন একটা, এই গায়ের ক্ষেত্রে 2টা তেন তেন দিয়ে দেব, এটাকে বলা হয় তেন তেন। 2টা, একটাকে বলা হয় তেন, 2টা দিলে তেন তেন। তো এটা হয়ে গেল গা, এভাবে দিয়েই 2টা দিলে গা, এভাবে দিয়েই 2টা দিলে গা। ব্যাপার না, আপনি এখানে বাঁকা না করে সোজা করে দেন, কোনো ব্যাপার না, এটা হলো গা। এবার আসেন গি। গিটা হচ্ছে যে বললাম সমান সমান দিয়ে এভাবে দিলে সেটা হয় কি, এর উপরে তেন তেন দিয়ে দিলে এটা হয়ে যাবে গি। তাহলে সমান সমান এবং এটা দিলে হলো কি, এরপরে উপরে 2টা তেন তেন দিলে হয়ে গেল গি। এবার আসেন গু। গুটা হচ্ছে এই, এর উপরে তেন তেন দিয়ে দিলে এটা হবে গু। এখন তেন তেনের বিষয়টার একটা ব্যাপার আছে, তেন তেনকে অনেক সময় অনেকে এভাবে বলেন, আবার অনেকে খারাপভাবে দেওয়ার চেষ্টা করেন, আবার অনেকে শোয়াই দেওয়ার কথা বলেন। অ্যাকচুয়ালি এত কিছু মাথায় রাখার কোনো দরকার নাই, আপনি নর্মালি এভাবে দিয়ে দিবেন, এটা হয়ে গেল। একটু বাঁকাই দিলেন, এটা হয়ে তাহলেই তেন তেন হয়ে যাবে, কিংবা তেন হয়ে যাবে। এটা হলো গো, গো। এরপরে গে, আমি বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেটটাকে কেটে দিলে এটা হলো কে, তো এটার উপরে তেন তেন দিয়ে দিলে হয়ে গেল গে। এটাকে যখন কেটে দিলেন কে, এখানে দিলেন হয়ে গেল গে, ঠিক আছে, গে। এভাবে লেখার সৌন্দর্যতার জন্য একটু এখানে টান দিতেও পারে, না দিতে পারে, এটা হলো গে। এবার ফার্স্ট ব্র্যাকেটকে কান ধরে উল্টে দিলে যেটা হবে সেটা হবে গো। ফার্স্ট ব্র্যাকেট এটা ছিল কো, তেন তেন দিলেন হয়ে গেল গো,
তেন তেন দিলেন হয়ে গেল গো, লিখলেন কো, তেন তেন দিলেন হয়ে গেল গো। তো পড়ার ক্ষেত্রে এটা পড়বেন গা গি গু গে গো, গা গি গু গে গো, গা গি গু গে গো। এবার আসুন পরবর্তীটা হচ্ছে স। এই সটাকে ওরা জয় রূপান্তর করে ফেলে, যা, জি, জু, জে, জ। ছটাকে ওরা জয়ে রূপান্তর করে। কিভাবে রূপান্তর করে দেখেন, সা আমরা এভাবে দিয়ে এভাবে, এটা হয়েছিল সা, তিন তিন দিব হয়ে যাবে যা। তাহলে এভাবে দিয়ে এভাবে এভাবে তারপরে তেন তেন দিলেন, এটা হয়ে গেল যা। এভাবে দিবেন এভাবে, তারপরে তেন তেন দিবেন হয়ে গেল যা। এবার আসেন জি। আমরা এটাকে পড়েছিলাম সি, এর উপরে যখন তেন তেন দিবেন এটা হয়ে যাবে জি। এটার পড়েছিলাম সি, তেন তেন দিলেন হয়ে গেল জি, জি। এবার আসেন জু। এটাকে পড়েছিলাম সু, তেন তেন দিলেন হয়ে গেল জু, সু এর উপর তেন তেন দিবেন হয়ে গেল জু। জে, যেটা হচ্ছে এটাকে পড়েছিলাম সে, তেন তেন দিবেন হয়ে যাবে জে, তেন তেন দিবেন হয়ে যাবে জে। তারপরে জো, এটাকে পড়েছিলাম সো, তেন তেন দিবেন হয়ে যাবে জো। তো এটা পড়ার জন্য যা, জি, জু, জে, জো এভাবে পড়বেন, যা, জি, জু, জে, জো। ওকে, পরবর্তী বর্ণটা হচ্ছে আমাদের ত। তটাকে ওরা সাধারণত দা, তারপরেরটা হয় জি, জু, দে, দো। প্রথমটা হয় দা, এটা এভাবে দিয়ে এরকম দিয়ে তেন তেন দিলে এটা হবে দা। তারপরে যেটা হলো এটা ছিল এরকম চি, এর উপরে তেন তেন দিলে হয়ে গেল জি, উচ্চারণটা হবে জি। তারপরে জু, এটা ছিল সু, সু এর উপর তেন তেন দিলে হয়ে গেল জু, সু, তেন তেন দিলে হয়ে গেল জু, সু, সু এর উপর তেন তেন দিলে হয়ে গেল জু। এবার আসুন আপনার এটা ছিল তে, তেন তেন দিলে হয়ে গেল দে, তে, তেন তেন দিলে হয়ে গেল দে। এবার আসি, এটা ছিল তো, তেন তেন দিলে হয়ে গেল দো, তেন তেন দিলে হয়ে গেল দো। তাহলে এটা পড়ার জন্য আপনারা পড়বেন দা, জি, জু, দে, দো, যা, দা, জি, জু, দে, দো। এখন কথা হচ্ছে আগের লাইনের জি জু এর সাথে এটা মিলে গেল, তাই না? এখন কোন ক্ষেত্রে কোনটা লিখবেন, এটা অ্যাকচুয়ালি পার্থক্যের জন্য আপনার ইংরেজি বর্ণমালা ফলো করতে হবে। ইংরেজি বর্ণমালা ফলো করলে আপনি এটা বুঝতে পারবেন। আমি একটু পার্থক্যটা আপনাদের দেখাই দেই। আর এটা ছিল জু। এখানে আমরা যেটা পেলাম, এখানে আমরা এটা পেলাম জি, আর এটা পেলাম জু। পার্থক্যটা অ্যাকচুয়ালি বাংলায় বোঝার মতো উপায় নেই। ইংরেজি বর্ণমালা দিয়ে, রোমাজি দিয়ে, ইংরেজি দিয়ে যখন উচ্চারণ করবেন তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার এই জে আই জি, আর এটা হচ্ছে আপনার জেড ইউ জু। যেই জায়গায় দেখবেন জে আই সেখানে হবে এটা, জে ইউ থাকলে হবে এটা, আর এখানে যেটা আপনার জেড আই হবে সেটা হবে জি, আর জেড ইউ হলে হবে জু। এটা হলো একটু কিছুটা পার্থক্য। আর আমি যদি পার্থক্য করতে চাই, এটাকে আমি অন্ত্যেষ্টিয় জ দিয়ে লিখব। যদি বাংলা বর্ণমালায় পার্থক্য করতে চাই তাহলে আমি অ্যাকচুয়ালি এই প্রথম জটাকে এটা অন্ত্যেষ্টিয় জ দিয়ে লিখব। অন্ত্যেষ্টিয় জ দিয়ে লিখলে এটার যখন এই লেখাটা থাকবে তখন এটা জি বসাবো, আর বাকি সব ক্ষেত্রে এই জু থাকলে, এটা থাকলে, জে টিউ দিয়ে থাকলে আমি এগুলো ব্যবহার করব। তারপর আছে ন। এবার আসি, ন হলো না,
নি নু নে। আমি নগুলো বিভিন্নভাবে লিখলাম, দেখেন প্রত্যেকটা নয় হয়েছে, তাই না? ওই আমি আসলে স্টক অর্ডারের ঘোর বিরোধী। স্টক অর্ডারটা ফলো করলে কি হয় জানেন, শুধু প্রেশার, মাথায় প্রেশার আসে, এছাড়া আর কিছু নয়। সহজে শিখবো, সহজভাবে জানবো, কারণ এটা একটা নতুন ভাষা, যত কঠিন করার চেষ্টা করব তত কঠিন হবে। সুতরাং সহজভাবে শেখার চেষ্টা করি, টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। আসেন, না নি নু নে নো। নাটা হচ্ছে আপনি প্রথমে এটা দিবেন, পরে এখানে এদিকে আসবেন, তারপর এখান থেকে এটা দিয়ে এটা হলো না। 1 2, তারপরে এদিক দিলেন এটা হবে না। নিটা হচ্ছে এই এটা হলো নি। অ্যাকচুয়ালি আমরা টাকা লিখতে গিয়ে টাকার পরে যে টানটা দেই না, ধরেন 500 বা টাকা এরকম লিখি না আমরা, 400 টাকা কিংবা 600 টাকা এরকম লিখি না, এই টাকার সামনের টানটাই হলো নি। এটা দিয়ে মনে রাখতে পারেন আপনি, এটা হলো নি। সামনের দাগ দুটো একটু ছোট দেবেন, এইটা একটু বড় দেবেন। এবার আসি নুটা হচ্ছে এভাবে দিয়ে এখানে একটা কুণ্ডলী দিয়ে দিবেন, এটা হবে নো। প্রথমে আপনি এই টানটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে এসে এভাবে দিয়ে দিলেন, এটা হবে নো। এটা দিলেন, এখান থেকে এসে এভাবে দিয়ে দিলেন, এটা হবে নো। আপনি এটাকেও দিয়ে তারপরে এটা দিয়ে দিতে পারেন, এটা হবে নো। তাহলে এই হলো নেটা হচ্ছে আপনি প্রথমে একটা সোজা দাগ দিবেন, সোজা দাগ দেওয়ার পরে এটা এদিক থেকে এদিকে দিবেন, এদিকে আনবেন, এখানে একটা কুণ্ডলী দিয়ে দিবেন, এটা হয়ে গেল নে। এদিক যাবেন, এদিকে আসবেন, এদিক থেকে কুণ্ডলী দিয়ে দিবেন, এটা হয়ে গেল নে। এদিকে যাবেন, এদিকে আসবেন, এখান থেকে একটা কুণ্ডলী দিয়ে দেবেন, এটা হয়ে গেল নে। তাহলে নে শিখলাম। এবার আসি নোটা হচ্ছে কয়ের মতো, খানিকটা কয়ের মতো। এই যে এভাবে দিয়ে এখানে কুণ্ডলী দেওয়ার দরকার নাই, এটা হবে নো, নবকারে নো, এটা হবে নো, এটা হলো নো। Come back, be with me. I just wanna be who